বাঙালি মানে খাওয়া দাওয়ার সাথে সাথে মাছ, নানা রকমের মাছ। আর মাছ বলতেই যা মনে আসে তা হলো কি? তাহলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তাই তো বন্ধুরা? আর এখন এই চিংড়ি মাছ যেমন বাঙালিদের প্রিয়, চিংড়ি মাছের নাম শুনলেই কিন্তু জিভে জল আসে, চিংড়ির কত পদ, ঠিক তেমনি চিংড়ি মাছ কিন্তু বিদেশের বাজারেও ভীষণ ভীষণ জনপ্রিয়। আর সেই কারণেই যে মৎস্য চাষিরা রয়েছেন তারা কিন্তু এখন এই চিংড়ি মাছের চাষে উৎসাহী হয়ে উঠছেন ক্রমশ। আর তাই আজ আমরা আয়োজন করেছি এমন একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে আমরা জানব যে গলদা চিংড়ি মাছের প্রজনন কিভাবে পুকুরে করা যায়। পূর্ব মেদিনীপুর কাঁথি মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্না আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন। গলদা চিংড়ির পুকুরে প্রজনন এই নিয়ে আলোচনা করার জন্য। নমস্কার। নমস্কার। আমি যেমনটা বললাম যে বাঙালিদের প্রিয় একটা মাছ বা খাদ্যের বিভিন্ন পদের সাথে জড়িয়ে রয়েছে গলদা চিংড়ি, কিন্তু বর্তমানে তা বিদেশের বাজারেও বহুলভাবে জনপ্রিয়। তো সেই জন্যই আজকে যেটা প্রথমেই আপনার কাছে জানতে চাইব প্রশান্তবাবু, তা হলো যে এই যে গলদা চিংড়ির চাষ ও প্রজনন এর কীরকম প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে বর্তমান সময়ে। গলদা চিংড়ি আসলে বাঙালিদের কাছে খুব প্রিয় ও সুস্বাদু খাবার। তাছাড়া গলদা চিংড়ি খুব শান্ত স্বভাবের, খুব দ্রুত বৃদ্ধি পায়, প্রোটিন সমৃদ্ধ খাবার। তাছাড়া গলদা চিংড়ি একক চাষের সাথে সাথে মিশ্র মাছ চাষও করা যায় এবং বিদেশের বাজারে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর এই গলদা চিংড়ি চাষ করতে গেলে আমরা সবাই জানি যেটা মেন প্রধানত দরকার সেটা হলো গলদা চিংড়ির ভালো গুণের চারা, এবং সেই চারা আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে পুকুরে চাষ করতে পারি। তো এই চারা যে চাষ করা হবে, এই কথাটার সঙ্গে সঙ্গে দুটো যে প্রধান কথা উঠে আসে তা হলো যে এই গলদা চিংড়ি কি খায় বা এই চিংড়ি মাছ কিভাবে বড় হয় সে সম্পর্কে যদি একটু বলেন। গলদা চিংড়ি ছোট অবস্থায় এরা সাধারণত জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা খায় এবং বড় হলে বেশি প্রোটিনযুক্ত কৃত্রিম খাবার খায়। তাছাড়া যে কোনো চিংড়ি মাছ আমরা জানি মোল্টিং বা খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এবং যখন খোলস ছাড়ে তখন সুর দাঁড়া সহ একেবারে গোটা শরীরটাই চিংড়ি মাছ থেকে বেরিয়ে আসে, এবং এই খোলস ছাড়তে সময় লাগে 10 মিনিট, এবং সেই সময় নতুন যে খোলস ছাড়ার পর সেটা নরম মাংসপিণ্ডের মতো থাকে এবং সেই খোলস শক্ত হতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। আচ্ছা, আমার যে বন্ধুরা গলদা চিংড়ি মাছ বা চিংড়ি মাছ চাষ করছেন তারা কি করে পুরুষ বা স্ত্রী কোনটা, কোন গলদা চিংড়ি মাছ কোনটা পুরুষ গলদা চিংড়ি কোনটা স্ত্রী গলদা চিংড়ি, সেটা তারা চিনবেন কিভাবে? পুরুষ গলদা চিংড়ি সাধারণত আকারে বড় হয় এবং এর যে দ্বিতীয় পদ বা পা সেটা বেশি শক্তিশালী হয় এবং অনেক কাঁটা থাকে, কিন্তু সেই জায়গায় স্ত্রী চিংড়ি আকারে তুলনামূলকভাবে ছোট হয়, উদর দেশ প্রশস্ত বা চওড়া হয়, এবং দ্বিতীয় পদ যেমন পুরুষ গলদা চিংড়ির ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু স্ত্রী গলদা চিংড়ির ক্ষেত্রে সাধারণভাবেই গঠিত, অন্যান্য পায়ের মতো। আচ্ছা, এই দেখেই আমরা পুরুষ এবং স্ত্রী গলদা চিংড়ি সহজে চিনতে পারি। আচ্ছা আচ্ছা, এই গলদা চিংড়ির পরিণত বা ম্যাচিউরিটির সময় কতদিনে আসে বা কতটা সময় লাগে, এবং এই পরিণত গলদা চিংড়ি থেকে কতটা ডিম আমরা পেতে পারি? সাধারণত 5 থেকে 6 মাস বয়সে পরিণত অবস্থায় স্ত্রী গলদা চিংড়ি আসে, যখন তার ওজন হয় 30 থেকে 35 গ্রাম। আর পুরুষ চিংড়ির ক্ষেত্রে সেই সময় লাগে 40 থেকে 45 গ্রাম ওজন হয় 5 থেকে 6 মাসে, এবং একটা পরিণত স্ত্রী গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 40,000 পর্যন্ত ডিম আমরা
পেতে পারি। এবং আমরা জানি যে প্রথমবার যদি সেই গলদা চিংড়ি পরিণত হয় এবং ডিম আসে, তখন সাধারণত 3000 থেকে 7000 ডিম পেতে পারি। যদি প্রাকৃতিক পরিবেশের গলদা চিংড়ি, স্ত্রী গলদা চিংড়ি, সেখানে এক একটা গলদা চিংড়ি থেকে 5000 থেকে 20000 পর্যন্ত ডিম পেতে পারি। এবং 1 বছরের যদি বয়সের স্ত্রী গলদা চিংড়ি হয়, সেখানে 40,000 থেকে 1 লাখ পর্যন্ত ডিম পেতে পারি একটা স্ত্রী গলদা চিংড়ি থেকে। আচ্ছা, এই ডিমের রংটা কেমন হয়? এই ডিম সাধারণত প্রাথমিক অবস্থায় উজ্জ্বল কমলা রঙের হয়, কিন্তু 12 দিনের মাথায় সেই কমলা রং হয়ে যায় বাদামি রঙে রূপান্তরিত হয় এবং ডিম জাস্ট ফোটার আগে কালচে ধূসর রঙের হয়। তবে আমাদের চাষি ভাইদের একটু মনে রাখতে হবে, এই গলদা চিংড়ির ক্ষেত্রে এরা কখনোই ডিম ছাড়ে না, সরাসরি এরা লার্ভি বা জ্যান্ত বাচ্চাই প্রসব করে এবং যখন কালচে ধূসর হয় তখনই আমরা ধরে নেই যে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আচ্ছা, তাহলে প্রাকৃতিক পরিবেশে, হ্যাচারিতে বা পুকুরে গলদা চিংড়ি হচ্ছে, প্রজনন হচ্ছে, জন্ম নিচ্ছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশে কিভাবে গলদা চিংড়ির প্রজনন হয় সেটা যদি একটু আমার বন্ধুদের বলেন। আসলে গলদা চিংড়ি মাইগ্রেশন বা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, এইটা এদের সাধারণ স্বভাব। এবং এদের যে প্রজননের সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সময় স্ত্রী গলদা চিংড়ি এবং পুরুষ গলদা চিংড়ি এরা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায় এবং নদী সমুদ্রের সংযোগস্থলকে আমরা বলি মোহনা। এবং নদীর যে লবণাক্ততা বা স্যালিনিটি, সেটা আমাদের শূন্য থাকে মিষ্টি জল, এবং সমুদ্রের যে লবণাক্ততা সেখানে 30 থেকে 40 পিপিটি বা লবণাক্ততা, মানে বেশি নোনা জল থাকে। কিন্তু এই নোনা জলের এই যে গলদা চিংড়ি প্রধানত মিষ্টি জলেরই মাছ, কিন্তু এদের এই বাচ্চা হওয়ার ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ মাঝারি নোনা জলে হয় এবং যেখানে লবণাক্ততা থাকে 8 থেকে 10 পিপিটি। সেই জন্য কি হয়, যখন এই গলদা চিংড়ি নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, নদী আর সমুদ্রের সংযোগস্থলকে আমরা সবাই জানি মোহনা, যে মোহনার কাছে লবণাক্ততা মাঝারি, মানে 8 থেকে 10 পিপিটি একটা পরিমাণ, সেই লবণাক্ততাতে কি হয় না, পরিণত স্ত্রী গলদা চিংড়ি এবং পরিণত পুরুষ গলদা চিংড়ি, এবং পুরুষ গলদা চিংড়ির আমরা জানি পেটের মধ্যে শুক্রাণুর মোড়ক থাকে একটা ক্যাপসুলের মতো, সেই ক্যাপসুলের মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে। এবং স্ত্রী গলদা চিংড়ির পেটের দিকে, মানে মাথার নিচে ওই জায়গায় ডিম থাকে। আমরা আগেই বলেছি, ডিম যখন একেবারে কালচে ব্রাউন রঙের হয় তখন আমরা ধরে নিই যে একেবারে পরিপক্ক ডিম, কালচে বাদামি রঙের যেটা হয়। এবং যখন এই যে তখন কি হয় না, প্রত্যেক পুরুষ গলদা চিংড়ি এই মাঝারি লবণাক্ততার জলে যখন নদী থেকে সমুদ্রের দিকে যায়, তখন একটা পুরুষ গলদা চিংড়ি স্ত্রী গলদা চিংড়িকে জড়িয়ে ধরে এবং তাদের মেটিং বা মিলন হয়। এবং সেই মিলনটা হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই সময় কিন্তু পুরুষ গলদা চিংড়ির কাজ শুধুমাত্র ওই যে শুক্রাণুর মোড়কটা, সেটা স্ত্রী গলদা চিংড়ির পেটের মধ্যে দিয়ে দেয়। এবং সেখানে কি হয়, এই যে স্ত্রী গলদা চিংড়ির তাহলে পেটের মধ্যে এখন ডিমও আছে, আবার শুক্রাণুর মোড়কটাও আছে। এবং কিন্তু স্ত্রী গলদা চিংড়ির এইভাবেই তাদের শরীরটা তৈরি। এই যে মাথার নিচের দিকে যে ডিমগুলো থাকে, একটা ডিম ওই শুক্রাণুর মোড়কের ভেতর দিয়ে এসে নিচের পায়ের দিকে জমা হয়। তার মানে একটা ডিম ওই শুক্রাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় নিষিক্ত হয়ে গেল, ফার্টিলাইজ এগ, এবং সেই নিষিক্ত ডিম সহ নিচের পায়ের দিকে জমা হয়। যখন আমরা সেটাকে কমলা রং বা ব্রাউন রং পরবর্তীকালে দেখি, এবং তার মানে তাকে আমরা তখন বলে দিই যে ফার্টিলাইজ এগ ক্যারি করছে এবং বেরিড ফিমেল। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা এটাকে ইংরেজিতে বলি বেরিড ফিমেল, মানে যে স্ত্রী গলদা চিংড়িটা অলরেডি নিষিক্ত ডিমটা বহন করছে, এবং সেই গলদা চিংড়িটাই আমরা পুকুরে বা হ্যাচারিতে যেখানেই হোক যদি আমরা ছাড়ি, সেখান থেকে কিন্তু জ্যান্ত বাচ্চা বেরোবে। এবং সেই ডিম পাড়া শেষ হতে আমাদের সময় লাগে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই ডিমটা একটা গলদা চিংড়ি ছেড়ে দেয়। পুকুরে গলদা চিংড়ির প্রজননের জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ দরকার? এখন বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে উন্মুক্ত পুকুরেও গলদা চিংড়ির প্রজনন হচ্ছে। এবং সেই উন্মুক্ত পুকুরে গলদা চিংড়ির প্রজননের ফলে হ্যাচারিতে যে অর্থনৈতিকভাবে প্রচুর টাকা লাগতো, উন্মুক্ত পুকুরে কিন্তু সেখানে অনেক কম পয়সায় কিন্তু এই প্রজনন করা যাচ্ছে। এবং সেই কারণেই আমার যে বন্ধুরা এই চাষ করছেন তারা উৎসাহিত হচ্ছে। এবং 1 বিঘা পুকুরের জন্য আমাদের যেগুলো লাগবে এই পুকুরে প্রজননের জন্য 1.5 থেকে 2 HP, মানে 1.5 থেকে 2 HP
হর্স পাওয়ারের এরেটার মেশিন, মানে পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য এরেটার মেশিন। আচ্ছা, তারপর লাগবে 2 HP পাম্প মোটর বা ডিজেল ইঞ্জিন মেশিন। আচ্ছা। আর লাগবে 25 মিলিমিটার মেশ সাইজের নাইলন নেট, যেটাকে আমরা বলছি হাপা। একটা হাপা লাগবে, 100 মিলিমিটার এবং 60 থেকে 80 মিলিমিটার যুক্ত ব্যাগ নেট লাগবে। তারপর 100 মিলিমিটারের সিড কালেকশন নেট বা যেটাকে আমরা ছাগনি জাল, এই লার্ভি কালেকশনের জন্য সেটা লাগবে। চট জাল লাগবে এবং প্রয়োজন মতো নোনা জল এবং মিষ্টি জলের সুব্যবস্থা। তার কারণ আমরা জানি যে গলদা চিংড়ির প্রজননের জন্য 8 থেকে 10 পিপিটি মানে ওই যে মোহনার জলের যে পরিবেশটা, যে সমুদ্রের জল এবং চারিত্রিক বৈশিষ্ট্যটা, সেইটা এখানে তৈরি করে দিতে হবে। 10 পিপিটি সেই লবণাক্ততা জল তৈরি করতে হবে। তো এই যে গলদা চিংড়ি প্রজননের জন্য পুকুরটা আমরা কিভাবে যে তৈরি করব, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি একটু বিস্তারিত ভাবে আজকের যেটা আলোচনার প্রধান বিষয়বস্তু, যে গলদা চিংড়ির প্রজনন পুকুরে, সেই পুকুরে প্রজনন করতে গেলে পুকুরটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমেই সেই পুকুরটা আমাদের পাম্পের দ্বারা শুকনো করতে হবে এবং সেই শুকনো করার পর ভালো করে শুকনো করার পর কালো যদি পাঁক থাকে, সেই কালো পাঁকটা 4 থেকে 6 ইঞ্চি তুলে ফেলতে হবে। এরপর পুকুরের চতুর্দিকে যদি আগাছা বা গাছপালা থাকে, তার ডালপালা তুলে মানে কেটে নিতে হবে বা আগাছা নির্মূল করতে হবে। তারপর 15 থেকে 20 দিন পর্যন্ত রোদে পুকুরটা ভালো করে শুকনো করতে হবে। এবং পুকুরের মাটির যে পিএইচ, অম্লত্ব বা খারত্ব, আমরা জানি সেটা যদি 7 থেকে 8 হয় সব থেকে উপযুক্ত সেই পুকুর। সেই জন্য আমাদের সেই পিএইচটাকে ঠিকঠাক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন 50 থেকে 60 কেজি 1 বিঘা পুকুরে ছড়িয়ে দিতে হবে। এবং তারপর ছড়িয়ে দেওয়ার 1 থেকে 2 দিন পরে নোনা জল আমরা 1 থেকে 1.5 ফুট মাপের পুকুরে আমরা প্রবেশ করাবো। কিন্তু এই পুকুরে যখন জলটা ঢোকাবো, যেহেতু এখানে আমাদের গলদা চিংড়ির প্রজননের বিষয়বস্তু আছে, সেই জন্য অবশ্যই সেই জলটা ছেঁকে ঢোকাতে হবে। সেই জন্য কি করতে হবে, পাম্পের মুখে 100 মিলিমিটারের নেট জাল আর পাম্পের যে ফুট ভালভ সেখানে 80 মিলিমিটারের নেট জাল দিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তবেই আমাদের পুকুরে প্রবেশ করাতে হবে। পরে একইভাবে আমরা নোনা জলের সাথে সাথে মিষ্টি জলও ঢোকাবো 2 থেকে আড়াই ফুট মাপের। এরপর আমাদের যেটা করতে হবে, যে এই গলদা চিংড়ি প্রজননের জন্য আমরা আগেই জানি যে লবণাক্ততা 8 থেকে 10 পিপিটি করতে হবে। সেই জন্য আমাদের স্যালিনোমিটার বা রিফ্র্যাক্টোমিটার, যেটার সাহায্যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা মাপবো এবং সেখানে আমরা দেখে নেব যেন স্যালিনিটি বা লবণাক্ততা অবশ্যই 8 থেকে 10 পিপিটি হয়েছে। এর 2 দিন পর আমাদের কিন্তু সেই জলে ফলস নেটিং করতে হবে। সেই ফলস নেটিং কেন করব না, পুকুরের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসবে। তাছাড়া নোনা জল, এই যে মিষ্টি জল, এটা ভালোভাবে মিশবে। এবং একদিন পরে আমরা কি করব না, 25 থেকে 30 কেজি ব্লিচিং পাউডার আমরা সেখানে যোগ করব। এবং ব্লিচিং পাউডার দিলে আমরা জানি সেখানে ক্লোরিন গ্যাস থাকে। সেই ক্লোরিন গ্যাসটাকে বের করার জন্যে আমাদের কিন্তু অবশ্যই এরেটার মেশিন চালিয়ে আমাদের এই অক্সিজেনেশন করতে হবে। এবং এই 3-4 দিন পরে আমরা কি করব না, 10 কেজি 2টো ইনস্টলমেন্টে ডলোমাইট সেই পুকুরের জলে আমরা ডলোমাইট ছড়াবো। এবং 2টো ইনস্টলমেন্টে মানে দুবারে 5-5 কেজি করে 3-4 দিন অন্তরে আমরা কিন্তু সেই ডলোমাইট ছড়াবো। এবং এরপর যেটা আমরা এরেশন মেশিনটা চালাবো এবং এরেশন মেশিনটা চালিয়ে তার 10 থেকে 15 ফুট দূরে আমরা 4টে বাঁশ পুঁতে সেখানে সেই যে আমরা আগেই বলেছি হাপা নেট লাগে, সেই হাপা নেটটা টাঙাবো 25 মিলিমিটার নাইলন নেট। এবং যার মধ্যেই কিন্তু আমরা সেই ফার্টিলাইজ এগ নিষিক্ত ডিম ক্যারি করছে এরকম বেরিড ফিমেল বা স্ত্রী গলদা চিংড়ি, তার মাঝখানে আমরা মজুত করব ওই হাপার মধ্যে। এবং সেই ডিম গলদা মজুতের আমরা কিন্তু প্রতিদিন 3-4 ঘন্টা অন্তর 1 থেকে 2 ঘন্টা করে সারা দিনে 6 থেকে 8 ঘন্টা করে এরকম এরেটার মেশিনটা চালাবো। এবং এইটা চলার পরেই কিন্তু 100 মিলিমিটার ছাগনি জাল দিয়ে তারপরে কিন্তু 6 থেকে 8 দিন চলার পরেই সেই স্ত্রী গলদাগুলো কিন্তু ডিম ছাড়বে এবং সেখান থেকে লার্ভি বেরোবে এবং সেই লার্ভিগুলোকে আমরা
ছাড়ার পরে আমরা 1 কেজি সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক দেবো, 1 কেজি মিনারেলস ছড়িয়ে দিয়ে সেই পুকুরে তারপরে এই লার্ভির খাওয়ার হিসাবে জুস আমরা প্রয়োগ করব। এবং একটা লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে আমাদের সময় লাগে 30 থেকে 40 দিন পর্যন্ত। আচ্ছা, তাহলে যেটা বোঝা গেল একটা বেশ লম্বা সময় ধরে এই প্রজননটা স্তরে স্তরে করতে হবে, এবং আমার বন্ধুরা নিশ্চয়ই সেটা বুঝলেন। এবার যেটা আমার কাছে প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে 1 বিঘা পুকুর ধরুন, সেই 1 বিঘা পুকুরে কত সংখ্যক পরিণত স্ত্রী গলদা বা বেরিড ফিমেল আমরা রাখতে পারি? স্ত্রী গলদা বা বেরিড ফিমেল 1 বিঘা পুকুরে 4 থেকে 6 কেজি, এবং সংখ্যা হিসাবে যদি ধরি 50 থেকে 70 পিস পর্যন্ত, 70 নাম্বার আমরা কিন্তু গলদা, স্ত্রী গলদা আমরা সেই হাপার মধ্যে রাখতে পারি, 50 থেকে 70টা পিস। আচ্ছা, এবার তো চিংড়ি মাছের প্রজনন আমরা করতে পারলাম, মানে বাচ্চা হচ্ছে, চিংড়ির বাচ্চা হলো, তো এই বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা কি খায় এবং তা কিভাবে, সেই খাবার আমরা কিভাবে তৈরি করব? পুকুরে গলদা চিংড়ির যে বাচ্চা হলো সাধারণত সেটা জুস আমরা তৈরি করি, এবং সেটা আমরা নিজেরাই জুস তৈরি করতে পারি। একটা 50 লিটারের পাত্রে 1 কেজি ময়দা, 3 কেজি চিটে গুড়, 3 থেকে 4 কেজি রাইস পলিশ মানে চালের গুঁড়ো, 2 কেজি বাদাম খোল, আর 250 গ্রাম ইস্ট পাউডার, এগুলো কিনতেই পাওয়া যায়, এবং সেই 50 লিটারের পাত্রে 20 লিটার জল, এইটা দিয়ে আমরা 28 থেকে 48 ঘন্টা আমরা সেটাকে ভিজিয়ে রাখলাম। এবং 48 ঘন্টা পরে সেই জুসের অর্ধাংশ আমরা সকাল 9টা থেকে 3টের মধ্যে প্রয়োগ করলাম, এবং বাকি অর্ধাংশ আবার 2-3 দিন পরে ওই একইভাবে সকাল 9টা থেকে 3টের মধ্যে দিলাম। প্রকৃতপক্ষে এই জুসটা দেওয়া মানে সেখান থেকে ফাইটো প্লাঙ্কটন বা উদ্ভিদকণা, এবং সেখান থেকে জু প্লাঙ্কটন বা প্রাণীকণা তৈরি হয় লাখ লাখ, যে জু প্লাঙ্কটনটা বা প্রাণীকণাটা ওই চিংড়ির লার্ভির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে কতটা সময় লাগে, এবং পোস্ট লার্ভিটা আমরা চিনব কি করে? গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি সাধারণত 25 থেকে 40 দিন সময় লাগে। এবং লার্ভি এবং পোস্ট লার্ভির মধ্যে পার্থক্য হলো, যখন লার্ভি, আমরা আগেই বলেছি যে গলদা চিংড়ি সাধারণত ডিম ছাড়ে না, এরা সরাসরি লার্ভি মানে জ্যান্ত বাচ্চা দেয়, এবং সেই লার্ভি কিন্তু সব কিছুই তার উল্টো, মানে পা উপর দিকে, মাথা নিচের দিকে, সাঁতার কাটে লেজ দিয়ে দিয়ে। এবং আমরা এই লার্ভি থেকে পোস্ট লার্ভি আমরা জানি যে চিংড়ি মাছ খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এই 30 থেকে 40 দিন সময় লাগে। এর মধ্যে 11 বার খোলস ছাড়ে, তার মানে আমাদের 11 বার সেই চিংড়ির বাচ্চাটা খোলস ছাড়লে তবেই সেটা হচ্ছে পোস্ট লার্ভিতে পরিণত হয়। তখন পোস্ট লার্ভি হলে চিংড়ি মাছটা পুরো সোজা হয় এবং সোজা দিকে সাঁতার কাটা শুরু করে, এটা দেখেই আমরা পোস্ট লার্ভি, এবং সেই পোস্ট লার্ভি হলেই তবেই এই চিংড়ি মাছটা পুকুরে চাষের জন্য ছাড়া যেতে পারে। এবং সেই চাষের জন্য আমরা নোনা জলের পুকুরেও আমরা চাষ করতে পারি, আবার মিষ্টি জলের পুকুরেও চাষ করতে পারি, কিন্তু বাচ্চাটা তৈরি করতে গেলে অবশ্যই এই যে লার্ভাল রেয়ারিং, এটা অবশ্যই নোনা জল 8 থেকে 10 পিপিটি জলেই হবে। আচ্ছা, আমার যে বন্ধুরা এই চাষটি করবেন বা এই যে গলদা চিংড়ি চাষে উৎসাহী হবেন, ধরুন 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে একজন চাষি, মৎস্য চাষি কতখানি লাভবান হতে পারেন? 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে মোটামুটি আমরা দেখে নিই যে 8 লাখ পর্যন্ত 1 বিঘা পুকুর থেকে গলদা চিংড়ির বাচ্চা তৈরি হতে পারে। এবং 8 লাখ বাচ্চা আমরা যদি পার সংখ্যায়, আমরা যদি প্রতি গলদা চিংড়ির বাচ্চা 50 পয়সা করে, সাধারণত 50 থেকে 1 টাকা করে পর্যন্ত বিক্রি হয়, এবং 50 পয়সা করে বিক্রি করলে আমরা সেখান থেকে 4 লাখ টাকা উপার্জন করতে পারি। এবং আমার খরচ কিন্তু 1.5 থেকে 2 লাখ, তার মানে আমরা 50 থেকে 60% মুনাফা কিন্তু মৎস্য চাষিরা এই 1 বিঘা পুকুরে গলদার বাচ্চা তৈরি করেই লাভ করতে পারেন। তার মানে সঠিক উপায়ে, সঠিক পদ্ধতি মেনে, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে কিন্তু আমার চাষি ভাইরা লাভবান হবেন, ঠিক বেশ ভালো রকম ভাবে, তাই তো? এবার যেটা আমার কাছে পরবর্তী প্রশ্ন আসছে মনে, তা হচ্ছে যে মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অধিক প্রাধান্য পাওয়ার কি কি কারণ আপনার কি মনে হয়? মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। তার প্রধান কারণ হলো নোনা জলের চাষিরা প্রধানত ভেনামি চিংড়ি চাষের উপরে নির্ভরশীল, কিন্তু সেখানে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ চাষ, কিন্তু লাভজনক হলেও কিন্তু আমাদের গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে সেই ঝুঁকি বা রিস্ক
খুবই কম। তাছাড়া গলদা চিংড়ির বৃদ্ধির হার খুবই বেশি। এর এক্সপোর্ট ভ্যালু মানে আমরা রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাছাড়া আমরা একক চাষের সাথে সাথে রুই কাতলার সাথে আমরা এই গলদা চিংড়ির মিশ্র মাছ চাষ করতে পারি। তাহলে একই সাথে চাষিরা গলদা চিংড়ির সাথে রুই কাতলারও সেখান থেকেও উপার্জন করতে পারছেন। তাছাড়া যেটা স্থানীয় বাজার, সেখানে লোকাল ডিমান্ড বা চাহিদা এই গলদা চিংড়ির সবসময়ই আছে। তাছাড়া আরেকটা বিষয় হলো, আমাদের এই পুকুরে গলদা চিংড়ির ক্ষেত্রে এই বাচ্চাটা তৈরি করতে গেলে বছরে আমরা 2-3 বার করতে পারি, একবার শুধু না, বছরে 2-3 বার আমরা সেই বাচ্চা তৈরি করতে পারি। ফলে সেখান থেকে মৎস্য চাষিরা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন। সময় প্রায় শেষের দিকে, তো যে সমস্ত বন্ধুরা গলদা চিংড়ির চাষ করছেন তাদের জন্য যদি শেষের দিকে এসে কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো এই আলোচনায় এখনো পর্যন্ত উঠে আসেনি কিন্তু সেগুলোও খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের কিছু পরামর্শ যদি আপনি দিতে চান সেটা বলুন। অবশ্যই যারা মৎস্য চাষি তারা অবশ্যই যদি ভালোবেসে এই গলদা চিংড়ির চারা তৈরির কাজটা করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে তারা লাভবান হবেন এবং সেখানে ঝুঁকি খুবই কম। কিন্তু বিশেষ কিছু বিষয় আছে, যেমন গলদা চিংড়ির এই বাচ্চা হয়ে যাওয়ার পরে মোল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যেতে পারে। তাহলে মোল্টিং বা খোলস ছাড়া যদি বন্ধ হয়ে যায়, না যদি আর বৃদ্ধি পায়, তাহলে আমাদের বিজ্ঞানসম্মতভাবে একটা নিয়ম আছে যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা হ্রাস বৃদ্ধি অ্যাট এ টাইম করতে পারি। হ্রাস বৃদ্ধি মানে যে আমার পুকুরের স্যালিনিটি বা লবণাক্ততা দরকার 8 থেকে 10 পিপিটি। উদাহরণ হিসাবে বলতে পারি যে প্রথমে আমরা যে প্রজনন করছি সেখানে আমার জলের লবণাক্ততা 7 আছে, তাহলে যদি এই খোলস ছাড়াটা বন্ধ হয়ে যায়, আমি 10 পিপিটি স্যালিনিটির জল আমরা ওই পুকুরে ঢোকাবো, তাহলে কিন্তু সেখানে এই স্যালিনিটি হ্রাস বৃদ্ধির জন্য মোল্টিং বা খোলস ছাড়াটা আবার শুরু হবে। তাছাড়া যদি মোল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যায়, আমরা মিনারেলস সেটাও আমরা ব্যবহার করতে পারি প্রতি বিঘা পুকুরে 1 কেজি করে। তাছাড়া আমরা তাপমাত্রা, পুকুরের জলের যে টেম্পারেচার বা তাপমাত্রা, সেটাও আমরা কম বৃদ্ধি করতে পারি। তাহলে সেখান থেকে কিন্তু এই খোলস ছাড়া আবার শুরু হবে এবং সহজেই বৃদ্ধি পাবে এবং 25 থেকে 30 দিনের মধ্যে আমরা সেই পূর্ণাঙ্গ চারা বা পোস্ট লার্ভিটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আর যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয় যে সমস্ত চাষিরা এই গলদা চিংড়ির চাষ করছেন তারা ঠিকঠাক পরামর্শ কোথায় গিয়ে পেতে পারেন বা সরকারি সহযোগিতা কোথায় গিয়ে পেতে পারেন সেটাও যদি একটু বলে দেন, কোথায় যোগাযোগ করবে বা যদি কোনো ফোন নাম্বার বা কোনো ওয়েবসাইট থাকে সেটা যদি একটু বলে দেন। মৎস্য চাষিরা অবশ্যই এখন যে বিষয়টা শুনলেন এটা বাদ দিয়েও যদি আরও পরামর্শ বা কোনো উপদেশ চান, তাহলে আপনারা অবশ্যই প্রতি ব্লক স্তরে একজন করে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সাথে। তাছাড়া আমাদের জেলা স্তরে প্রত্যেক জেলাতে সহ মৎস্য অধিকর্তা আছেন বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারিজ, প্রত্যেক জেলার মিন ভবন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে উপদেশ বা আপনারা পরামর্শ অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনলাম কাঁথি পূর্ব মেদিনীপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্নার কাছ থেকে পুকুরে গলদা চিংড়ির প্রজনন এই বিষয়ে গুরুত্ব